আজকের ভিডিওটা এএমডি এবং ইন্টেল এই মাদারবোর্ডগুলোর ভিআরএম সেকশনটা মানে এই ভিআরএম চিপটা কিভাবে অ্যাক্টিভেট হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু আসলে ইন্টেলের মাদারবোর্ড নিয়ে বেশি আলাপ আলোচনা করি অথবা ভিডিও তৈরি করি। এটা হচ্ছে ইন্টেলের মাদারবোর্ড, আসুসের 510 মাদারবোর্ড। তো আজকে আলোচনা করব হচ্ছে এই যে এএমডির যে মাদারবোর্ড, এএমডির মাদারবোর্ডের ভিআরএম এই সেকশনটা অর্থাৎ ভিআরএম চিপটা কিভাবে অ্যাক্টিভেট হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন যে মাদারবোর্ডটা অন করা আছে এটার যদি আমি মডেলটা দেখি, এখান থেকে হয়তো দেখা যাবে এটার মডেলটা আছে A520 এবং এইটার যদি আমি মডেল দেখি এটা হলো B450। তো দুইটা হলো MSI এর মাদারবোর্ড এবং দুই মডেলের। আর এখানে একটা মাদারবোর্ড আছে, এটা হলো আসুসের প্রাইম H510। তো এই 10, 11 এই জেনারেশনের মাদারবোর্ডগুলো ইন্টেলের এবং এএমডি রাইজেনের এদের ভিআরএম চিপ মানে ভিআরএম সেকশন অ্যাক্টিভেটের প্রসেসটা কি সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। যেমন এইটা দেখেন, এটা হলো আসুস প্রাইম 310 এই মাদারবোর্ড। যদি আপনাদের কাছে এই রকম মাদারবোর্ডগুলো আসে তাহলে এগুলোর ওয়ার্কিং প্রসেসটা কি, সেগুলো কি আলাদা হয়? আমি এটা বন্ধ করতেছি পাওয়ারটা। এই মাদারবোর্ডটা দেখেন, এটা হলো MSI এর B450 বাজুকা প্লাস। তো এইগুলোর ম্যাক্সিমাম কিন্তু প্রবলেম হয় আপনার ভিআরএম চিপ মানে সিপিইউ করে ভোল্টেজ বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিভাবে আপনারা এগুলোকে কাজ করবেন অথবা দেখবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা তৈরি করব। তো এটা হলো 410 মানে 10 জেনারেশনের মাদারবোর্ড। আচ্ছা, আমি প্রথমে শুরু করি এএমডির মাদারবোর্ড থেকে। তো এএমডি মাদারবোর্ডের যদি ভিআরএম চিপে যাই, ভিআরএম সেকশনটা যদি আমি দেখার চেষ্টা করি, একটু এইভাবে রাখি তাহলে হয়তো আপনারা একটু ক্লিয়ার দেখতে পাবেন। দেখেন এখানে লেখা আছে ভিআরএম এনাবল সার্কিট। এটা হলো ভিআরএম মানে ভোল্টেজ রেগুলেটর মডিউল। এইটা হচ্ছে ভিআরএম যে চিপটা থাকে সেই চিপটা কিভাবে কাজ করে, এনাবলটা কিভাবে হয় সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আলোচনা করব। সেই সাথে ইন্টেলের যে ভিআরএম চিপ সেটা কিভাবে অ্যাক্টিভেট হয় সেটাও আমরা দেখব। এইটা হচ্ছে দেখেন 410 মাদারবোর্ডের ভিআর এনাবল। এই যে 8 নাম্বার পিন, এই 8 নাম্বার পিনে ভিআর এনাবল লেখা আছে। এটা 410 মাদারবোর্ড। 510 মাদারবোর্ডের যদি আমি ভিআরএম চিপের এনাবলটা দেখতে যাই, এটার দেখেন এনাবলটা 2 নাম্বার পিনে। এটা তো ভিআরএম, এটার হলো এনাবলটা। এবং এই এনাবলটা কিভাবে হয়েছে আমি সবগুলোই আলোচনা করব, 410, 510 এবং সেই সাথে আমরা আরেকটা সার্কিট দেখব, সেটা হলো 250 গিগাবাইট মাদারবোর্ডে। এটার 8 নাম্বার পিনে ভিআর এনাবল। এটার ভিআর এনাবলটা কি আলাদা কিনা সেটাও দেখব। 250, 410, 510 সবগুলো কিন্তু একই কনসেপ্টে চলে, একই সেম টু সেম। আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো যে একই কনসেপ্টে চলে কিনা। আর ইএমডির ক্ষেত্রে এটার কিন্তু কনসেপ্ট একটু আলাদা। এটাতে আসলে অনেক বড় একটা লাগানো আছে, একটা সার্কিট লাগানো আছে। এখানে আমাদের যেই 12 ভোল্ট আছে, আমরা যখন আফটার সুইচিং করি মাদারবোর্ডটা যখন অন করি, সেই 12 ভোল্ট ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আমাদের এইটা হলো এনাবল। কি এনাবল? ভিআরএম এনাবল। তো আমরা এখান থেকে সিলেকশন করতেছি, আমরা ভিআরএম চিপ পর্যন্ত যাব এবং আমরা দেখব যে আসলে প্রসেসিংটা কি একই রকম নাকি আলাদা। দুইটা এএমডি এবং ইন্টেলের প্রসেসিংগুলো একরকম নাকি আলাদা আছে সেই জিনিসটা আমরা দেখব। তো আমরা দেখি যে এটা আসলে কিভাবে কি হয়েছে। যখন এইটা সিলেকশন করছি তখন এখানে দেখেন এনাবল, এটা হলো ভিআরএম চিপের এনাবল পিন হলো 42 নাম্বার। তো আমি যদি এখানে দেখাই, এর ভিতরে আমি আরেকটা জিনিস বলি যে এএমডির ক্ষেত্রে কিন্তু ডিবাগ কার্ডের কোনো প্রয়োজন হয় না। আপনি শুধুমাত্র স্ট্যান্ড বাই ভোল্টেজটা পাচ্ছে কিনা সেটা আপনারা দেখতে পারেন। এছাড়া এই মাদারবোর্ডে কিন্তু আপনার যে এখানে লিডগুলো আছে, আমি এখান থেকে একটু কাছ থেকে দেখাও, এখানে লেখা থাকে ইজেড, এই যে ডিবাগ এলইডি। এখানে কিন্তু আপনার সিপিইউ যদি গ্লো করে তাহলে বুঝতে হবে সিপিইউ সেকশনে প্রবলেম আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি। তো ডিবাগ কার্ডের এখানে প্রয়োজন হয় না, এটা একটু আলোচনা করে নিলাম। তো এই যে চিপটা আছে ভিআরএম চিপ, এই যে এই চিপটার কয়েকটা ভোল্টেজ রিকোয়ারমেন্টস দরকার আছে এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। তো সেটার জন্য আমাদের কি লাগে, একটা অ্যানাবল লাগে এবং এই অ্যানাবলটা ছাড়া কিন্তু এই চিপটা অ্যাক্টিভেট হবে না এবং এই কোর সেকশনটা চালু হবে না। তো একদম সেম ইন্টেলের ক্ষেত্রেও তাই এবং এই এএমডির ক্ষেত্রেও একই। এবং প্রসেসটা কীরকম আসেন আমরা একটু ডায়াগ্রামের দিকে যাব। এটা হচ্ছে আপনার একটা মাদারবোর্ডের, যেটা হলো আমার লাইন দেওয়া আছে মাদারবোর্ডের, এখানে নাম্বারটা দেওয়া থাকে 7A38। আমি এটার নাম্বারটা দেখি, এই যে এটা 7C96। তার মানে এই এখন যে ডায়াগ্রামটাতে আছি সেটা হলো এই মাদারবোর্ডের ডায়াগ্রাম, এই মাদারবোর্ডের ডায়াগ্রাম। আর একটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা বোর্ড ভিউ দেখে কাজ করবেন। বোর্ড ভিউ দেখে কাজ না করলে আসলে কাজ অনেক ঝামেলা হয়ে যায়। তো এই বোর্ড ভিউগুলো আপনারা ভিনাফিক্সে পাবেন। আপনারা এর আগেও আমাকে খালি কমেন্ট করেন যে ভাই কোথায় পাবো। এগুলো ভিনাফিক্সে অ্যাভেলেবল আছে এবং এই বোর্ড ভিউ ছাড়া কিন্তু কাজ করতে অনেক অসুবিধা হয়। তো এটা হলো আমাদের কি চিপ, ভিআরএম চিপ। তো এখন আমি আসি হচ্ছে 7A38, মানে আমি এই মাদারবোর্ডটা দেখি যেটা লাইনে আছে, এটা হলো 7C96। দ্যাটস মিন হলো এই মাদারবোর্ড একই। এটা বটম সাইড, এটা আমি টপ করে নিলাম। টপ করে নিয়ে আমি এটাকে একটু
ঘোরাইনি, তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো এই হলো মাদারবোর্ড এবং এই হলো ভিআরএম চিপ। তো ভিআরএম চিপের এখানে অ্যানাবল থাকবে, কত নাম্বার পিন অ্যানাবল আছে, আমি এখানে যদি 42 নাম্বার পিন সিলেকশন করি, এই চিপগুলো সব একই 42 নাম্বার পিনেই হচ্ছে অ্যানাবল। আর আপনার যদি ইন্টেলের ক্ষেত্রে আমরা যাই, ইন্টেলের ক্ষেত্রে কত নাম্বার পিনে, এটা হলো 410 মাদারবোর্ডে কিন্তু আমি সিলেকশন করছি। এবং এখানকার অ্যানাবল যদি আমি পিন দেখতে যাই, এখান থেকে আপনি দেখতে পারেন অথবা ডায়াগ্রাম থেকেও দেখতে পারেন 410 মাদারবোর্ডে অ্যানাবল পিন কততে আছে। আমি 410-এর ডায়াগ্রামটা দেখে আসি। 410-এ আছে 8 নাম্বার পিনে। তো এখান থেকে 8 নাম্বার পিন, তো এইভাবে কাজ করতে সুবিধা হয় যে আমাদের 8 নাম্বার পিনে হচ্ছে ভিআর অ্যানাবল। তো এইটা এখন এই ভোল্টেজটা কিভাবে আসতেছে সেই জিনিসটাই আমরা কনসেপ্টটা দেখব। দেখেন প্রত্যেকটা জিনিসের এখানে এরা ডিটেলস কিন্তু দেওয়া থাকে। আমি 250 মাদারবোর্ড, এটা হলো AMD মাদারবোর্ডের সিকোয়েন্স। তো সেখানে একটু এটা না দেখিয়ে আমি এটা দেখাই। দেখেন এখানে বলা আছে ভিটিটি পাওয়ার গুড। ভিটিটি পাওয়ার গুডটা ভিন মানে যখন আমরা আফটার সুইচিং মাদারবোর্ড অন করব, দেন এখানে 12 ভোল্ট 12 ভোল্ট আসবে এবং এই 12 ভোল্টটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে, একটু ভিডিওটা বড় হয়ে যাবে, তাছাড়া আসলে আপনারা বুঝতে পারবেন না, দুইটা রেজিস্টর দেওয়া আছে, দুইটা রেজিস্টর মানে আপনার ডিভাইডার সার্কিটের মাধ্যমে এখানে ভোল্টেজটা যাবে। এটা আইএসএল, এটাই হলো ভিআরএম চিপ। এই ভিআরএম চিপে যাবে কত ভোল্টেজ যাবে সেটা কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন। কিভাবে ক্যালকুলেশন করবেন আসেন সেটা দেখি। আপনার ঠিক এভাবে ক্যালকুলেশন করবেন। আর যদি ভিআর অ্যানাবল যদি না হয়, ভিআর অন যদি না হয়, কোনোভাবে কিন্তু মাদারবোর্ড অন হবে না, মাদারবোর্ড বারবার কি হবে, অন অফ হবে। তো এইখানে যে সার্কিটটা আমরা দেখছি, আমরা এখন অন করছি হচ্ছে এটা কত 250। আমি প্রত্যেকটা একটা করে দেখাবো। এটা 250-250-এ এখানে দেখেন একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে আছে 10K, নিচেরটাতে লেখা আছে কত, এখানে লেখা আছে 3.3K। তাহলে আমাদের উপরে আসবে হলো 12 ভোল্ট। একটু আমরা দেখে নিচ্ছি, এটা আমি কয়েকটাই দেখাবো আপনাদেরকে একসাথে। তো এখানে আমাদের 12 ভোল্ট আসলো, R1 রেজিস্টরে হলো 10K আসবে। এভাবে আপনারা বের করবেন। আর যদি কোনো কারণে ভিআর অনে দেখেন ভোল্টেজ মিসিং আছে, তাহলে সেই জায়গাটার প্রবলেমটা সলভ করবেন। 3.3K এই কিলো ওহমটা দিয়ে আপনি ক্যালকুলেট করবেন। 2.98 এইটা 8 নাম্বার পিনে ভিআরএম চিপে আসতে হবে। যদি কোনো কারণে না আসে, 410 মাদারবোর্ডের কথা বলছি, মানে এই মাদারবোর্ডের কথা বলতেছি, যদি না আসে তাহলে কিন্তু মাদারবোর্ড কি হবে, অন অফ হবে। তাহলে মাদারবোর্ড অন অফ হবে এবং এই টোটাল ভিআরএম সেকশনে যে ভোল্টেজটা তৈরি হবে, জেনারেট হবে, সেটা কিন্তু হবে না। ভিআরএম সেকশন মানে টোটাল এই আপনার গ্রাফিক্স কোডটা সহ যা আছে টোটালটাই বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে ভোল্টেজটা আসার জন্য, অন হওয়ার জন্য অবশ্যই ভিআর অন এটা আসতে হবে এবং এটা ভোল্টেজটা হবে 2.98। এটা আমরা সার্কিটে দেখতেই পারলাম। এটা 410 মাদারবোর্ডে। যদি আমরা 510-এ দেখি, তাহলে 510টাও আসেন দেখে নিই, একই আপনারা এখান থেকে একটা থেকেই দেখতে পাবেন। দেখেন 2 নাম্বার পিনে আছে ইএন মানে অ্যানাবল। অ্যানাবলের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিসিসি এখানে ভোল্টেজ 10K 4.7K, এটারও হিসাব ওই একই আসবে। আমরা ক্যালকুলেটর করব, এখানেও আপনারা এইভাবে একই পদ্ধতিতে দেখতে পারবেন। এবং 250-এ যদি দেখি তো 250-এও একই হবে। তো 250-এর রেজিস্টর এবং হচ্ছে 410-এর রেজিস্টর একই কিন্তু দেওয়া আছে। এটা 410 মানে 10 জেনারেশন আর 250 মানে 7 জেনারেশন। দেখেন একই সিস্টেমে দেওয়া আছে। তাহলে জেনারেশন যাই হোক না কেন, ভিআর অন কনসেপ্টটা কিন্তু ইন্টেলের একই আছে। এটা নিয়ে আরও ডিটেলস বলা যায়, কিন্তু আসলে ভিডিও আরও বলা হবে, যেহেতু এএমডিটা এখনও বলা হয়নি। এএমডির ক্ষেত্রে যে অ্যানাবলটা আছে, অ্যানাবলটার এখানে যদি আমরা দেখি, এটারও দেখেন ক্যালকুলেশন করি, এখানে দেখেন প্লাস 12 ভোল্ট দেওয়া আছে এবং উপরে আছে 9.1K এবং নিচে আছে 3K। তো এটা যদি আমরা এটাও যদি ডিভাইডার সার্কিটে আমরা করি, তাহলে এখানে দেখেন কত ভোল্টেজ আসতেছে। এটাকে ক্লিয়ার করে নিই। এইভাবে খুব সহজে আপনার ভিআর অন এটা আমরা চেক করতে পারবো। আর যদি এখানে ভোল্টেজ মিসিং হয় তাহলে এটা অবশ্যই লাগবে, নাহলে কিন্তু ভোল্টেজ ভিআরএম সেকশনটা অ্যাক্টিভ হবে না, ডিসপ্লে আসবে না, মাদারবোর্ড অন অফ হবে, এরকম একটা প্রবলেম হবে। এটা হলো কিলো ওহম সিলেকশন করতে হবে, এটাও কিলো ওহম সিলেকশন করতে হবে। দেন ক্যালকুলেট করলে 2.9 এটা তো আসবে ভোল্টেজ। এখানে একটা বলা আছে, দেখেন আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাই দিই। আপনারা যখন এরকম সার্কিট দেখবেন তখন এখানে বলা আছে, কি বলা আছে, যে এইটার যে ভোল্টেজটা সেটা অবশ্যই 2.97 এবং 1 ভোল্টের উপরে হতে হবে, 1 ভোল্টের নিচে আসা যাবে না এবং 2.97 হচ্ছে এর সর্বোচ্চ লিমিট। তো এর ভিতরে থাকলে ও হচ্ছে এটা ভিআর অনটাকে অ্যাকসেপ্ট করে নিবে। তো এটা হলো এএমডির, এটা এই মাদারবোর্ডটার যেটা আমরা অন করছি। এবং এইটার যে 450, এটা তো 520।
এটারও কনসেপ্ট ওই একই রকম আসবে, আমি আর এটা কনসেপ্ট ইয়াটা দিচ্ছি না। এটা আপনার 450 520 যত মাদারবোর্ড আছে এএমডির সব হচ্ছে আপনার ওই একই ফর্মুলাতেই চলে, এগুলো সেরকম কিছু না। আর আপনাদেরকে তো গিগাবাইটের দেখাই দিলাম 250 410 510, মানে 10 11 আপনার 7 জেনারেশন 6 জেনারেশন সবই ওই একই। আর এটা কি আছে, এটা হলো 450 বাজুকা প্লাস। চিপ নাম্বারটা যদি দেখেন, এই চিপ নাম্বার এটা তো 450, আপনি আর একটা মাদারবোর্ডের যে 450 পাবেন সেটারও কিন্তু চিপ নাম্বার, এই যে বিআরএম চিপ, এই চিপটা কিন্তু একই। অতএব আপনি একটা মাদারবোর্ডের বোর্ড ভিউ থেকেও কিন্তু আবার কাজ করতে পারবেন। আর ভিটিটি পাওয়ার গুড ইন্টেলের ক্ষেত্রে আপনার এসআইওর সাথে কানেক্টেড করা থাকে। আমরা যদি একটা ডায়াগ্রামে যাই, এখান থেকে ডায়াগ্রামটা দেখাই দিই, 250-এ যাই, এটা দেখেন ভিটিটি পাওয়ার গুড, আমি এই জায়গাটা দেখা দিচ্ছি। এই ভিটিটি পাওয়ার গুডটা 16 নাম্বার পেজ। এখন 16 নাম্বার পেজে কি আছে চলেন যাই দেখে আসি 16 নাম্বার পেজে কি আছে। আমরা এখান থেকে সার্চে যেয়ে পেজ নাম্বারে সার্চ দিলাম 16 নাম্বার পেজ। এটা হলো আইটি, এখানে কি লেখা আছে আইটি 8686, এটা হলো আইও চিপ, এবং এই আইও চিপের সাথে ভিটিটি পাওয়ার গুড কানেক্টেড আছে। আসেন দেখে নিই ভিটিটি পাওয়ার গুড কানেক্টেড আছে কিনা। যদি কোনো কারণে ভোল্টেজের প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে এইটা এখানে আপনার লো ইম্পিডেন্স হয়ে যাবে। আমি ভিটিটি পাওয়ার গুডটা আপনাদেরকে দেখাবো। ভিটিটি পাওয়ার গুডটা এটার আছে এসআইওর সাথে আছে 43 নাম্বার পিনের সাথে 43 পিনের সাথে ভিটিটি পাওয়ার গুড। সো এটা হলো ভিটিটি পাওয়ার গুড, এবং এটা সরাসরি কানেক্টেড হয়ে আছে ভিআরএম চিপের VR1 সেই 8 নাম্বার পিনের সাথে। তো এইটা হলো মাদারবোর্ডের 7 জেনারেশন 10 এবং 510 মাদারবোর্ডের সব একই কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। এইটার সিকোয়েন্স আমি এর আগে দিয়েছিলাম আপনাদেরকে 150-এর। যদি আপনারা সেই 150-এর সিকোয়েন্সটা আপনারা যদি না জেনে থাকেন অথবা বুঝতে না পারেন, আমাকে কমেন্ট করেন, তাহলে আমি আবারও আপনাদেরকে এটার উপরে কনসেপ্টটা বুঝাই দেবো। এখন যেই জিনিসটা আমি আপনাদের সামনে ওপেন করছি, এটা হচ্ছে এএমডির। এটা আমি আপনাদেরকে দেখাই। এএমডির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা হলো সবগুলো পাওয়ার গুড এর দরকার হয়। একটা পিএম পাওয়ার ওকে, ভিপিপি মেমোরি পাওয়ার ওকে, তারপরে হলো এই যে মেমোরি পাওয়ার গুড, তারপরে ভিআর রেডি, মানে আপনার ভিআরএম চিপের যে পাওয়ার গুড, সবগুলো পাওয়ার গুড একত্রিত হয়ে একটা অল পাওয়ার গুড কার কাছে যায়, প্রসেসরের কাছে যায়। এখান থেকে দেখায় অল পাওয়ার গুড। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এএমডির ক্ষেত্রে খুব ভাইটাল একটা জিনিস হচ্ছে এইটা, এই অল পাওয়ার গুড, মানে আপনার হচ্ছে যে SWPG যেটাকে আমরা বলি ল্যাপটপে হার্ডওয়্যার পাওয়ার গুড, এই SWPG এইটা একটা গেটের মাধ্যমে। আচ্ছা, এটা কি জিনিস সেটাও আমরা একটু দেখে নেব। এটা আমি ডায়াগ্রামে আমি রাখছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে দেখেন 2 ইনপুট অ্যান্ড গেটের যদি ট্রুথ টেবল আমরা দেখি, ট্রুথ টেবলে আপনারা দেখতে পাবেন যে যদি দুইটা ইনপুট হাই থাকে তাহলে এর আউটপুটটা হাই হয়। তো এটা হলো আপনার এই অ্যান্ড গেটের বৈশিষ্ট্য। এই যে অল পাওয়ার ওকে, সবগুলো পাওয়ার গুড যদি আসে এবং আমাদের ভিসিসি থাকবে এই 2 নাম্বার পিনে, তাহলে অল পাওয়ার গুড যাবে। অল পাওয়ার গুডটা কার কাছে যাবে, প্রসেসরের কাছে যাবে, তারপরে কিন্তু পরের কাজগুলো হবে। তো এএমডির ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হয়। এএমডির সিকোয়েন্সটা যদি আপনারা আরও ভালো করে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দিস ইজ দ্য, এটা হলো সিপিইউ। তো সিপিইউর কাছে অল পাওয়ার গুডটা কিন্তু আসতে হবে। যদি সিপিইউর কাছে অল পাওয়ার গুড না আসে তাহলে কিন্তু পরবর্তী কাজ হবে না। এই এএমডির আরও কিছু সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সগুলো জানতে চাইলে কমেন্ট করেন, আমি এএমডির উপরে আলাদাভাবে ভিডিও করব। আর আজকে আলোচনা করতেছিলাম যে VR1 যে সিস্টেমটা, ভিআরএম সার্কিটকে অ্যাক্টিভেট করার জন্য ইন্টেল এবং এএমডির কনসেপ্ট কিন্তু সেম একই রকম, 12 ভোল্ট থেকে ডিভাইডার সার্কিটের মাধ্যমে করে। কিন্তু এইটাতে আপনার এএমডির ক্ষেত্রে প্রত্যেকটা মাদারবোর্ডে একটা বিশাল একটা কি দেওয়া থাকে, একটা সার্কিট দেওয়া থাকে, যে সার্কিটটা অনেক বড় একটা সার্কিট হয়ে যায়। মানে কোনো কারণে যদি আপনার VR1টা অ্যাক্টিভেট না হয়, মানে VR1-এ যদি ভোল্টেজ না পান, তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যে আসলে কোথায় থেকে কোথায় কি হয়েছে। কিন্তু ইন্টেলের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। ইন্টেল খুব ইজি একটা সিস্টেম এবং খুব সহজে এটাকে ট্রেস আউট করা যায়, যেটা আপনাদেরকে দেখাই দিলাম যে 410-এ 100 250-এ, এটা তো 7 250-এ এবং 510 একই সিস্টেম। এই মাদারবোর্ডগুলো কাজ করা খুবই সহজ, যে এগুলো কোথায় থেকে কীভাবে হয়। আর এই মাদারবোর্ডগুলো কিন্তু একটা বড় প্রবলেম হয়, ইউএসবি ওভার কারেন্টের সমস্যা হয়। সেগুলো নিয়ে কথা বললে আপনারা বলবেন, আমি আলাদা ভিডিও করব ওগুলো জানতে চাইলে। আর এটা হলো আসুসের 510। তো এই আপডেট সিরিজের মাদারবোর্ডগুলোতে যদি কোনো কারণে ভোল্টেজের প্রবলেম হয় তাহলে কিন্তু মাদারবোর্ড ট্রিপ করবে, অন অফ হবে। তো এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে মেনলি আসি হচ্ছে প্রসেসরে ভোল্টেজ নাই এরকম সমস্যা। তো এএমডির মাদারবোর্ডের সিরিজ যাই হোক না কেন, 450 520 যে সিরিজই হোক না কেন, এগুলোর কিন্তু আপনার VR1
সিস্টেমটা কিন্তু একই এবং ইন্টেলেরও কিন্তু একই। আমি দেখাই দিলাম আপনাদেরকে, শুধুমাত্র এইটার একটা মানে প্রোটেকশন সার্কিট থাকে অনেক বড় এই এএমডির ক্ষেত্রে, যেটা ইন্টেলের ক্ষেত্রে সেরকম থাকে না। এবং ইন্টেলটা হলো খুব ইজি, কিন্তু চিপগুলো একই থাকে, যার কারণে যদি কোনো কারণে আপনার বোর্ড ভিউ না থাকে সেম টু সেম, কোনো অসুবিধা নাই, সিমিলার একটা বোর্ড ভিউ দিয়ে আপনি কিন্তু কাজ করে নিতে পারবেন, কারণ হচ্ছে ভিআরএম চিপগুলো একই দেওয়া থাকে। আর এইগুলোর যে সিকোয়েন্স ভোল্টেজ, অলওয়েজ ভোল্টেজ কোনটা কোনটা হবে, র্যাম, ভিপিপি কিংবা এই ভোল্টেজগুলো নিয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখবেন, দেখলে হয়তো বা একটা ভালো এএমডির, আমার এএমডির উপরেও দুই একটা ভিডিও ভালো করে করা আছে, সেখানে আমি ভোল্টেজ রেলগুলো সম্পর্কে আলোচনা করছি, সেই ভিডিওগুলো দেখেন, অন্ততপক্ষে আপনার এএমডি সম্পর্কে একটা ভালো আপনাদের ধারণা হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, যে এগুলো এখান থেকে যখন ডিসপ্লে আসে, আমি আপনাদেরকে বলতেছিলাম যে ডিবাগ কার্ডের প্রয়োজন হয় না, মানে এই কার্ডটার প্রয়োজন হয় না, এই ইন্টেলের ক্ষেত্রে প্রয়োজন হয়। এটার ক্ষেত্রে এখান থেকে কিন্তু বোঝা যায় যে আসলে কোন সেকশন পর্যন্ত যাচ্ছে এবং কোন সেকশন পর্যন্ত যাচ্ছে না, সেটা কিন্তু এইখানে প্রতিটা মাদারবোর্ডের, এই যে এটাতেও কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু এই জিনিসটা দেখা যায়। অতএব আপনারা এখান থেকে মাদারবোর্ড অন করার পরে, সুইচিং করার পরে এখান থেকে দেখতে পারবেন যে মাদারবোর্ডটা কোন লেভেল পর্যন্ত যাচ্ছে। ভিআরএম চিপের আরও কয়েকটা রিকোয়ারমেন্টস খালি একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, এটা আপনাদের অনেক কাজে আসবে। যদি আমরা চিপে যাই, ভিআরএম চিপে যদি আমরা এখানে যাই, তাহলে সেক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। এটা আমরা 45 এবং 46 এবং হচ্ছে 51 নাম্বার পেজে। তো এইটার এখানে আমরা দেখব হচ্ছে ভিসিসি পিনটা, ভিসিসি পিনে 5 ভোল্ট, তারপরে হলো পিভিসিতে 12 ভোল্ট, এইটাতে হলো 1.8 ভোল্ট এই জিনিসটা, এবং রেফারেন্স ভোল্টেজ থাকবে। টন, যদি কোনো কারণে আপনার ভোল্টেজ তৈরি না হয়, তাহলে টন সেট পেন যেটা আছে, টাইম অন সিলেকশন পিন, সেটাতে আমাদের ফ্রিকোয়েন্সি তৈরি হবে। এটা ডিএসও দিয়ে আপনারা দেখবেন, অ্যানাবল দেখবেন, পাওয়ার গুড তো হওয়ার পরে দেখতে হবে। এরকমভাবে ভিআরএম চিপের কিছু রিকোয়ারমেন্টস আছে, সব লাগে না, মানে বেসিক কিছু আছে যে জিনিসগুলো চেক করলেই আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তারপরেও এই ভিআরএম সেকশন নিয়ে যদি ডিটেলস আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই এএমডির ভিআরএম চিপ নিয়ে ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ইন্টেলের উপরে আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে ইন্টেলের ভিডিও যদি দেখতে চান, ইন্টেলের যে ভিআরএম চিপটা কিভাবে কাজ করে সেটাও যদি আপনারা বলেন, তাহলে সেটা নিয়েও করা যাবে। কিন্তু এইগুলো চিপগুলো সিমিলার, একদম কাছাকাছি সেম, শুধু পিনগুলো কিছু কম বেশি থাকে, ভোল্টেজ এখানে একটু কম আছে। তো সেই জিনিসগুলো আজকে আর আলোচনা করব না, আজকে শুধুমাত্র এই 12 ভোল্টটা কীভাবে অ্যানাবলটা করে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, আলোচনা করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, ভিডিও আজকের মতন এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।